আজ আমি একটা মেয়ে হয়ে আদালতের কাছে একটা প্রশ্ন তুলতে চাই। একটা ঘটনায় দেখা গিয়েছে, একটা মামলায় অভিযোগ ছিল এক নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়েছিল এবং তাকে শারীরিক সম্পর্ক করাতে বাধ্য করা হয়েছিল। তারপরে সেই মেয়েটি যখন গর্ভবতী হয়ে যায় তখন এই ঘটনাটি আইনি পথে চলে যায় এবং আইনি পথে যাওয়ার পর আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের আমরা একটা খবর দেখাবো। এটা খবর না বলে সমাজ সচেতনতা অথবা সমাজকে সাবধান করার একটা দলিল আপনাদের কাছে আমরা আজকে তুলে ধরতে চাই। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অত্যন্ত খাটাখাটুনি করে এই খবরটা তুলে নিয়ে এসছেন। খবরটা হচ্ছে বনগাঁ আদালতে বিয়ে। দেখবেন খুব চারিদিকে শোরগোল পড়ে গেছিল যে বনগাঁ আদালতে বিয়ে, কার সঙ্গে কার বিয়ে, কিভাবে বিয়ে, কেন বিয়ে, সবকিছু আপনারা জানতে চান। আমরা সবকিছুই আপনাদেরকে জানাবো। বনগাঁ আদালতে যে বিয়ে, সেই বিয়েতে দেখা গেছে কিন্তু কন্যা মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে তিনি আর যে পুরুষ যার সাথে বিয়ে হচ্ছে সেটা বেশ সাজগোজ করে কোর্টের চত্বরে একেবারে উকিল, মোক্তার, ল ক্লার্ক সবার সামনে বিয়ে হচ্ছে। কিন্তু আজকের যে বিয়েটা হলো সেই বিয়েটা নিয়ে আমাদের কিছু বলার আছে। কি বলার আছে? এই যে সুরাজ মণ্ডল যিনি ওখানে বর, সেই সুরাজ মণ্ডলের বাড়ি হচ্ছে সুটিয়া যাদবপুর, গাইঘাটা থানা এলাকায়। এই সুরাজ মণ্ডল কি করেছে জানেন? এই যে মেয়েটাকে আপনারা দেখছেন, এ যখন নাবালিকা ছিল, বালিকা ছিল, তখন তার সাথে দিনের পর দিন মেলামেশা করে তাকে গর্ভবতী করে তোলে। এবং যখন এই মেয়েটি এই সুরাজ মণ্ডলকে জানায় যে আমার পেটে বাচ্চা এবং আমি গর্ভবতী হয়ে পড়েছি তোমার দিনের পর দিন আমাকে সহবাস করার ফলে, তখন কিন্তু এই সুরাজ মণ্ডল খুব গোয়ার তুমি দেখিয়ে ওকে বিয়ে করবে না বলে এলাকা থেকে পালিয়ে গেছিল। বুঝতে পারছেন? পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে এই অসহায় মেয়েটির পরিবার গাইঘাটা থানায় অভিযোগ জানালো। অভিযোগ জানানোর পরে সুরজ মণ্ডল গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হওয়ার পরে যেহেতু মেয়েটা গর্ভবতী ছিল, তাই বনগাঁ আদালত থেকে তার জামিন মিলল না, তাকে পাঠিয়ে দেওয়া হলো জেল কাস্টডিতে। এবার জেল কাস্টডিতে পাঠিয়ে দেওয়ার পরে যখন এই মেয়েটির 18 বছর 1 মাস হলো, তখন ওই সুরজ মণ্ডল বা তার পরিবার, মা বাবা বা তার আত্মীয় স্বজন, তার উকিল, তাদের সকলের তখন সম্বিত ফিরল যে এবার মেয়েটাকে বিয়ে করতে হবে। এখানে কিন্তু খবরের টুইস্ট। আমরা এই কথাটা আপনাদের সামনে বলতে চাই যে একজনকে বালিকা অবস্থায়, আপনারা জানেন বাল্য বিবাহ আমাদের দেশে আইন নেই, বালিকা অবস্থায় তাকে ভালোবাসার নাম করে তাকে গর্ভবতী করে দেওয়া হলো। গর্ভবতী করে দেওয়া হলো বলেই এই সুরাজ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ হলো এবং সুরাজ মণ্ডলকে জেলে পাঠালো। এখানে আমরা একটা প্রশ্ন তুলতে চাই, এমন না হলেই ভালো। যদি এমন হয় যে এই সুরাজ মণ্ডল জেল থেকে বেরিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল, তার ভেতরে একটা নিশ্চয়ই প্রতিহিংসা বা একটা রাগ জন্ম নিয়েছে। যার অভিযোগের পরিপ্রেক্ষিতে সে জেলে গেছিল তার সঙ্গেই তাকে বিয়ে দেওয়া হলো। দেখুন, এটা কিন্তু আমাদের ধারণা থেকে আমরা বলছি, কারণ এর আগেও আমাদের কাছে এরকম একাধিক কেস এসছে। আমরা অন্তত 2টো কেসের কথা আপনাদের কাছে বলবো যে আপনারা জানলে খুব অবাক হবেন যে এই একই রকম ঘটনা, যে মেয়ের বয়স 18 হয়নি বলে তাদেরকে মানে যে ছেলে করেছে সেই ছেলেকে জেলে পাঠিয়েছে। তারপরে মেয়ের যখন 18 বছর হয়, সেই মেয়ের আদালতে উপস্থিতি হয়ে আদালতে বিয়ের কথা জানালে আদালত সেটা মঞ্জুর করে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে যে ধর্ষণ করেছে। কিন্তু তার শেষ পরিণতি কি হয়?
আপনারা জানতে চান তো শেষ পরিণতি? আমরা জানাবো শেষ পরিণতি। তার আগে আপনারা যে এই যে জেল কোর্ট চত্বরে যে আয়োজন, বিয়ের একেবারে লাল বেনারসি পরে বিয়ে করা হয়েছে, আমরাও প্রার্থনা করি যে তাদের বিবাহিত জীবন সুখের হোক, কিন্তু সুখের কি হবে? এটা স্বাভাবিক একটা প্রশ্ন উঠছেই। কেউ যদি আমাকে জেলে পাঠায়, আমি তো আর ঠাকুর রামকৃষ্ণদেব নয় যে আমার ভেতরে কোনো প্রতিহিংসা নেই, কোনো রাগ নেই। যে আমাকে জেলে পাঠালো, আমি জেল থেকে বেরিয়ে তাকেই আমার মানে শিষ্য বানিয়ে নিলাম, এরকম তো ব্যাপারটা নয়। এই সুরাজ মণ্ডল সে বিয়ে করলেও তার চোখ কিন্তু অন্য কথা বলছে। আপনারা আগে আপনাদেরকে তাদের যে বিয়ের আসর বসেছিল এবং কিভাবে বিয়ে হলো, তার সরকারি উকিল যিনি ওখানে রয়েছেন, স্পেশাল পিপি, বিশেষ পাবলিক প্রসিকিউটর, তিনি কি বলছেন, সবটা আমরা আপনাদেরকে শোনাবো। সবটা আপনারা আগে দেখুন এবং শুনুন, তারপরে আপনাদের কমেন্ট চাই যে এই রকম বিয়ে হওয়া ঠিক কি বেঠিক। এই কেসের হিয়ারিং হয়েছে। হিয়ারিং হয়ে ছেলে পক্ষের আইনজীবী এবং মেয়ে পক্ষের আইনজীবী উভয়ে এসে কোর্টে পিটিশন করে এবং সরকারিভাবে আমাদের থাকতে হয়েছে। থেকে আমরা যেহেতু মেয়েটা মেজর হয়েছে, মেয়ের বাড়ি হচ্ছে নদিয়া আর ছেলের বাড়ি হচ্ছে গাইঘাটা থানার অন্তর্গত, 7-10-25 এই কেসটা স্টার্ট হয়েছিল এবং ওই মেয়েটিকে নিয়ে যেয়ে ও সেভারেল টাইম বিভিন্ন জায়গায় এবং ওর বাড়িতে যেয়ে ধর্ষণ করেছে, যার ফলে মেয়েটা রক্তক্ষরণ শুরু হয়েছিল এবং প্রেগনেন্ট হয়ে যায় এবং বাচ্চাটা নষ্ট হওয়ার ফলে ওষুধ খাইয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ছেলের বাড়ির থেকে এইবার ওকে কল্যাণীর অ্যাপেক্স হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার চিকিৎসা হয় এবং এই খবর যখন প্রথম দিকে চাপা ছিল, তখন মেয়েটি এসে যখন রক্তক্ষরণ শুরু হয় তার প্রাইভেট পাস দিয়ে, তখন তার মা জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, তখন ও স্বীকার করে যে তার মা বাবার কাছে যে আমার এই ছেলেটি আমার সঙ্গে, এই ছেলেটির নাম হচ্ছে সুরাজ মণ্ডল, যে আমার সঙ্গে সেভারেল টাইম আমাকে ধর্ষণ করেছে এবং যার ফলে আমি গর্ভবতী হয়ে পড়েছি এবং আমার সঙ্গে এই কাজ হয়েছে। তখন গাইঘাটা থানায় একটা মামলা হয় এবং ধর্ষণের মামলা 7-10-25 গাইঘাটা পিএস কেস নাম্বার 970/2025 এই ধারায় মামলা হয় এবং 6 পক্সো ধারায় মামলাটা রুজু হয়, যেহেতু ধর্ষণের ঘটনা ঘটেছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের বক্তব্য ছিল যে যেহেতু মেয়ে ঘটনার সময় মাইনর ছিল, কিন্তু এখন যেহেতু মেজর হয়েছে, ওর 18 বছর 1 মাস মতো বয়স হয়েছে অ্যাকর্ডিংস টু তার বার্থ সার্টিফিকেটে, সেই হিসাবে আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা তখন বলেছিলাম যদি তারা বিয়ে থাবা করে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে, সেই জন্যে আমাদের এই জামিনে আপত্তি নেই, সেই মর্মে জামিন দিয়েছিল। এবং আজকে জেলখানার থেকে রিলিজ হওয়ার পরে উভয় পক্ষের গার্জেনরা উপস্থিতিতে এবং বহু আইনজীবীর উপস্থিতিতে আমরা এই বিবাহটা কোর্টের মাঠে যে সম্পন্ন কাজ হলো এবং আমরা চাইবো যে আগামী দিনে সুখে শান্তিতে ঘর সংসার করুক। বিয়েটা আমাদের কোর্ট চত্বরে দেওয়া হলো, যেহেতু একটা কন্ডিশন আরোপ ছিল এবং বিপুলবাবু, এই লক্ষ্মী ম্যাডাম, এদের উপস্থিতিতে এবং এরা যেহেতু আইনজীবী, তাদের উপস্থিতিতে আমাদের এই বিয়েটা আমরা সুসম্পন্ন করলাম এবং কাজী উপস্থিত ছিল এবং সেখানে কাবিলনামাও তৈরি হয়েছে এবং সেখানে তারা দেলমোহর ধার্য হয়েছে, হওয়ার পরিপ্রেক্ষিতে 10,001 টাকা
সেই মর্মে আজকে বিয়েটা সম্পন্ন করলো। যদি তারা বিয়েটা কন্টিনিউ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যদি দেখা যায় যে বিয়েটা পরবর্তীকালে টর্চার হলো মেয়েটার উপর, তাহলে আবার আমরা পদক্ষেপ করে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি মেনে নিলাম, আমি মেনে নিয়েছি। ওই যে ঘটনা যেটা বললো, ওই সাহেব বললো যেটা এটাই হয়েছিল, আমরা সেটা এখন আপোষে মেনে নিয়েছি, বিয়ে দিয়েছিলাম। আমরা এই কোর্ট পদ্ধতিতে বিয়ে দিলাম, আজকে আমরা মেনে নিয়েছি। উভয় পক্ষ বাড়িতে নিয়ে যাবো। আজ আমি একটা মেয়ে হয়ে আদালতের কাছে একটা প্রশ্ন তুলতে চাই। একটা ঘটনায় দেখা গিয়েছে, একটা মামলায় অভিযোগ ছিল এক নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়েছিল এবং তাকে শারীরিক সম্পর্ক করাতে বাধ্য করা হয়েছিল। তারপরে সেই মেয়েটি যখন গর্ভবতী হয়ে যায়, তখন এই ঘটনাটি আইনি পথে চলে যায় এবং আইনি পথে যাওয়ার পরে যখন মেয়েটি একটা প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ হলো, তখন আইন আর পরিবার দুইজনের সম্মতি নেওয়ার পরে তাদের দুজনকে 4 হাত করা হলো, মানে তাদেরকে বিয়ে দেওয়া হলো। এবার আমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, ন্যায় বিচার এটা আর বিয়ে কি সমান হয়ে গেল? শুধু বিয়ে কি ন্যায় বিচারের সমান? যদি অভিযোগটি সত্যি হয়, তাহলে এই যে ধর্ষণ করা হয়েছিল ছেলেটির বিষয়ে, বাড়ির লোক যে মামলাটি করলো ছেলেটি ধর্ষণ করেছে, এই অভিযোগটি যদি সত্যি হয়, তাহলে এই যে আজকে বিয়েটা দেওয়া হলো তাদের দুজনের, এই বিয়েটা দিয়ে মেয়েটা কি সত্যি নিরাপত্তা পেল? আমি একটা মেয়ে হিসেবে ভাবছি, এই যে গুরুতর অভিযোগটা করা হয়েছে ছেলেটার বিষয়ে এবং এটি ভবিষ্যতে মেয়েটির জীবনে শারীরিকভাবে মানসিকভাবে যে অত্যাচার করা হবে না, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে কি এই বিষয়ে? এই বিয়েটা দিয়ে কি দায়বদ্ধতা আড়াল করে দেওয়া হলো, নাকি এটা সম্পূর্ণ চাপের বশে বিয়েটা দেওয়া হয়েছে? আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখে শুধু একটাই জিনিস জানতে চাই, মেয়েটার নিরাপত্তা, মেয়েটার সুরক্ষা, মেয়েটার দীর্ঘমেয়াদী সুরক্ষা, এই বিষয়গুলোকে নিয়ে ভাবা হয়েছে? আদালত কি ভেবেছেন? কারণ একটি মেয়ের জীবন শুধুমাত্র সামাজিক সমাধান হতে পারে না, তার জীবন গুরুত্বপূর্ণভাবে নির্ভর করছে ন্যায় বিচার, মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ। এটাই আমার প্রশ্ন আদালতের কাছে। আপনারা শুনলেন, আজ থেকে প্রায় 15 বছর আগে কল্যাণী থানাতে এমন একটা অভিযোগ হয়েছিল যে সেখানে একজন নাবালিকাকে একজন প্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করেছিল। বিয়ে করার পরে সেইটা কল্যাণী আদালতে বিচার হয়ে ওই ছেলেটিকে কারাদণ্ড দেওয়া হয় 7 বছরের জন্য। 7 বছর কারাদণ্ড হতে হতেই এই মেয়েটার তখন 14.5 বছর বয়স ছিল। 3.5 বছর পরে যখন সে 18 হয়, 18 হবার পরে এই মেয়েটা কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করে এবং সেই মামলাতে সেই যে ছেলেটি যে করেছিল এই কাজটি, আজকে আমরা তাদের নামটা আনতে চাই না, কোনো চ্যালেঞ্জ হলে আমরা তখন সেটা তুলে ধরব। সেই ছেলেটি শেষ পর্যন্ত কী হলো, কোর্ট থেকে বেরিয়ে এসে বিয়ে করলেন, তার গর্ভে একটা বাচ্চা হলো। এবার সেই বউকে ঘরে রেখে আরও 4টে বিয়ে করে ফেললেন বিভিন্ন জায়গায়। শেষ পর্যন্ত এই যে বউটা, যিনি মানে 14.5 বছর বয়সে ধর্ষিতা হয়েছিলেন, সেই বউটা লাস্টে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। কজন রেখেছেন সেই খবর? আপনারা দেখেছেন, কয়েকদিন আগে আমরা একটা সংবাদ দেখিয়েছি উত্তরপাড়া থানার মাখালতলা গ্রামে। সেখানেও একটি মেয়েকে গর্ভবতী করা হয়েছে এবং গর্ভবতী হয়ে যাওয়ার পরে তারপর আর তার সাথে কোনো দেখা নেই, তাকে ব্যাঙ্গালোর ফেলে চলে এসছে এই মাখলাতে, উত্তরপাড়া মাখলাতে। এই মেয়েটা লাস্টে লোকের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে টাকা পয়সা তুলে কোনো রকমভাবে এই মাখলাতে ফিরে এসছে। তারপর তো আপনারা জানেন পুলিশ কেস হয়েছে, জেলে আছে লোকটি। আমরা এখানেই আমাদের খুব বড় প্রশ্ন, যে লোকটা অপরাধী, যে লোকটার বিরুদ্ধে অভিযোগ, যে লোকটা একটা নাবালিকাকে ধর্ষণ করেছে, তাকে গর্ভবতী করেছে,
এত বড় অভিযোগ থেকে কি করে বেকসুর খালাস পেয়ে যায়? এটা কিন্তু আমাদের সমাজের পক্ষে খুব খারাপ দিক। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, পুলিশের কাছে কিন্তু এখন এই গাজার মামলা, এইসব মামলা খুব কঠিন হয়ে পড়েছে। কেমন কঠিন হয়ে পড়েছে? সেটা হচ্ছে যে এখন গাজার মামলা দিলে একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ে বা একজন থানার আইসিকে একদম হাতে নাতে বামাল সমেত ধরতে হবে, গাজা সমেত ধরে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি আমাদের চেক করবেন কি, অনেক ঝামেলা। সেই জন্য দেখবেন এখন গাজা কেসটা কমে গেছে। এখন কারুর সাথে কারুর যদি কোনো মানে রেষারেষি থাকে বা কোনো কিছু থাকে, তাহলে দেখবেন যে বাচ্চা মেয়েদের দিয়ে পক্সো কেস করানো হয়। এই ঘটনাটা আমরা বলছি না, কারণ এটা তো পেটে বাচ্চা এসছে, এটা প্রমাণিত যে হ্যাঁ একে ধর্ষণ করেছে। কিন্তু এছাড়াও এইভাবে কিন্তু সব করা হয় যে সেই যারা রয়েছেন আপনার এই মানে মেয়েরা, সেই মেয়েদের 18 বছর হওয়ার পরে যাকে পক্সো কেসে বা যাকে ধর্ষণ কেসে জেলে ঢুকানো হয়েছিল তার আবেদনেই আবার তাকে বিয়ের আসর বসলো। আমাদের মনে হয় এটা ঠিক নয়, কারণ এটা যদি সরকার বা পুলিশ বা আইনজীবীরা খোঁজ রাখে, তাহলে কিন্তু তাদের কাছে অবশ্যই উঠে আসবে যে এই যে মিলন কোর্টের মধ্যে যে বিয়ে, এই বিয়ের কিন্তু মানে সময়টা খুব দ্রুত চলে না। কিছুদিন চলার পরে কিন্তু তাদের ভেতরে মনোমালিন্য হতে বাধ্য। রেয়ার হয়তো দু একজনের হয় না, হয়তো এই বিয়েটা নাও হতে পারে, কিন্তু এমন অভিযোগ কিন্তু আমাদের কাছে আছে। আমরা এই জন্যই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেখানে সরকার আইন বানিয়েছেন যে একজন বাচ্চা মেয়েকে কেউ যদি ধর্ষণ করে গর্ভবতী করে তাহলে খুব কঠোর মামলা পক্সো কেস। সেই পক্সো কেসে মানে বিয়ে করতে চাইলো না, তাকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হলো, এবং তারপরে সে যখন বুঝলো যে আমার সাজা একেবারে বাধা ধরা, সাজা খাটার চাইতে, যাবজ্জীবন কারাদণ্ড খাটার চাইতে যার প্রতি ধর্ষণ করেছিলাম তাকে লোক দেখানো বিয়ে করা অনেক ভালো। এটা করে হচ্ছে নিজেকে বাঁচার জন্য। আপনারা যারা আমাদের খবর দেখেন আমাদের কমেন্ট করবেন, জানাবেন যে এই ধরনের বিয়েতে আপনারা কি বলতে চান। আমরা কিন্তু তার অপেক্ষায় থাকবো, এবং আপনাদের সেই কমেন্টকে নিয়ে আমরা আরও সমৃদ্ধ হয়ে আগামী পর্বে যে খবরগুলো আমরা তুলে ধরবো তা কিন্তু এইভাবেই, যেটা কোথাও আপনারা পাবেন না, ব্যতিক্রমী খবর, আমরা সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরবো। এই তো ভালোবাসার জন্য এরা বিয়ে করলাম এখন। ভালোবাসা করছিল, তারপরে এবার বিয়ে শাদী হলো, কেস খাওয়ার গেছিল। ভালোবাসার জন্য এটা হয়েছিল, ভালোবাসার জন্য এটা হয়েছিল, বিয়ের জন্য। বিয়ে, হ্যাঁ এখন সব ঠিক আছে। সুরাজ মণ্ডল। এই তো ভালোবাসার জন্য এরা বিয়ে করলাম এখন। ভালোবাসা করছিল, তারপরে এবার বিয়ে শাদী হলো, কেস খাওয়ার গেছিল। ভালোবাসার জন্য এটা হয়েছিল, ভালোবাসার জন্য এটা হয়েছিল, বিয়ের জন্য। বিয়ে, হ্যাঁ এখন সব ঠিক আছে। সুরাজ মণ্ডল। এই বিয়ের ঘটনা হয়েছিল একটু ছেলেটার নিয়ে, ফেসবুক থেকে একটু দেখাশোনার থেকে নিয়ে ঝামেলা হয়েছিল। হলে এবার আমরা একটু কেস করেছিলাম, করলে পক্সো কেসের থেকে মামলা হয়ে ছেলে 4 মাস জেল কাটে। আজকে ছেলে বাবা মেনে নিয়েছে, নিয়ে কোর্ট থেকে বিয়ে শাদী হয়েছে। কোথায় বিয়ে? সুটিয়া যাদবপুর বিয়ে হয়েছে। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি সুটিয়া যাদবপুরে, আপনার বাড়ি? আমার বাড়ি নহুকড়া বাজার গোয়ালডো। আজকে কোথায় বিয়ে হলো? কোর্টে বিয়ে হয়েছে, বনগাঁপুর। শাহনারা বিয়ে। ঝুমাদি বলছেন? ঝুমা ঘোষ? হ্যাঁ বলছি। আচ্ছা, বলছি দিদি, আমাদের কাছে একটা ভিডিও এসছে হুম। যেটাতে দেখা যাচ্ছে যে একজন নাবালিকাকে একজন পুরুষ তাকে দিনের পর দিন ধর্ষণ করে, এবং ধর্ষণ করার পরে সে গর্ভবতী হয়ে পড়ে, এবং গর্ভবতী হয়ে পড়ার পরে যখন তাকে তার পরিবারের লোকেরা বিয়ে করতে বলে, মেয়েটির পরিবারের লোকেরা, তখন এই সুরাজ মণ্ডল নামে ওই লোকটি তখন পালিয়ে যায়। পরে তিনি গাইঘাটা থানার তে অভিযোগ হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানা তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে প্রায় আপনার
4 মাসের অধিক সময় ধরে জেলে থাকে। জেলে থাকার পরে এইবারে এই যে নাবালিকা যে মেয়েটি ছিল ততদিনে মেয়েটা আপনার 18 বছর 1 মাস হয়ে যায়। এইবার হওয়ার পরে মেয়ের বাড়ির লোকেরা ওই ছেলেটার সঙ্গে, এবং মেয়ের বাড়ি শুধু না, ছেলের বাড়ির লোক এটাতে মেইন ভূমিকা নিয়েছে, যে আমরা মেয়েটাকে বিয়ে করতে চাই, আমাদের বউ মানে এই ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই, তা ওকে জেল থেকে ছেড়ে দেওয়া হোক, জামিন দেওয়া হোক বা ছেড়ে দেওয়া হোক। এবং আমরা খুব অবাক হয়ে গেলাম যে যে মেয়েটা যার দ্বারা ধর্ষিত হয়েছিল এবং যার দ্বারায় ও গর্ভবতী হয়েছিল তাকে শেষ পর্যন্ত মানে আদালতে যখন জেলে গেল, জেল থেকে বেরোনোর জন্য তাকে বিয়ে করেছে। এবং আমাদের আমরা যেটা, আপনি তো একজন নারীবাদী মহিলা এবং আপনার বিভিন্ন অভিনয় আপনি করেন, আপনি এইসব বিষয়টা খুব ভালো বলতে পারবেন, যে এই যে ঘটনাটা যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের মনে হয় মানে ঠিক নয়। এবার আপনার কি মনে হয়, একটু আপনি যদি জানান খুব ভালো হয়। হ্যাঁ, আপনি যেটা ভিডিও পাঠিয়েছিলেন আমি দেখলাম। এটি একটি হিন্দু মেয়ে এবং একটি মুসলিম ছেলে, এবং কোর্টে বসে যে বিয়ের ব্যবস্থা হচ্ছে সেখানেও একজন মুসলিম ভদ্রলোক বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম প্রচুর ঘটনা আমি সহ বিভিন্ন যে সংগঠন আছে তারা পায়, যে হিন্দু মেয়েদেরকে মুসলিম ছেলেরা বিয়ে করে নিচ্ছে ধর্মান্তরিত করার জন্য। এর আগে আমরা প্রচুর ঘটনা এরকম পেয়েছি, এবং হিন্দু মেয়েগুলো সেটা বুঝতে পারছে না। এক্ষেত্রে আরো একটা ধাপ এগিয়ে, সেটা হচ্ছে যে তার সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টা। মানে আমি ভাবছি 2012 সালের আগে কি না হয়েছে। 2012 সালের আগে মেয়েদেরকে এইভাবে ব্যবহার করে সেই সব মেয়েগুলোকে মেরে ফেলা হয়েছে, লাখে লাখে মেয়েদের মেরে ফেলা হয়েছে, এবং তাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনোটাই কিছু করা হয়নি। আমি ভাবছি 2012 সালের আগের ঘটনাটা। এবং 2012 সালে যখন পক্সো আইন হলো তখন বলা হলো, বিভিন্ন পুরুষ সংগঠনগুলো বলছে, এখন তো আবার পুরুষ সংগঠনের নেত্রীও তৈরি হয়ে গেছে, তারা বলছেন যে মিথ্যে মিথ্যে কেস করে মেয়েরা, ইত্যাদি করে মেয়েরা। আচ্ছা, তিনি একবারও ভাবছেন না যে প্রেগনেন্ট শুধুমাত্র মেয়েরাই হয়, প্রেগনেন্ট ছেলেরা হয় না। যা কিছু বয়ে বেড়াতে হয় মেয়েদেরকে, বয়ে বেড়াতে হয়। একটা সন্তান মেয়েদেরকে লালন পালন করতে হয়, তার পরিচয় লাগে। একটা মেয়েকে যেসব সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কোনো পুরুষকে হতে হয় না। পুরুষরা তো শুধু শারীরিক সম্পর্ক করেই ব্যাস চলে গেল। এবার এই যে জিনিসটা, সেগুলোতে আমি বলবো সেই সমস্ত মহিলা নেত্রীদের ভাবা দরকার আছে। যে শুধু নেত্রী হওয়ার জন্য আমি একটা কথা বলে দিলাম আর সবাই সেটা নিয়ে নিল, সেটা ঠিক নয়। আইনের শাসন আমাদের পশ্চিমবঙ্গে চলছে না, সেটা আমরা গত কয়েক বছর ধরে দেখে যাচ্ছি, যে পুলিশকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশকে যদি কাজ করতে দেওয়া হতো তাহলে কিন্তু ব্যাপারটা থানাতেই সমস্যার সমাধান হয়ে যেত। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ পরিবারের বাইরেও কিছু লোককে বলে কথা, এবং সেখানে বলার পরে ক্লাব যাও, অমুক সংগঠন যাও, ইত্যাদি পার্টি লিডারের কাছে যাও, এইসব যখন হয়ে যায় তখন মানুষে বোঝে যে কিছুই হচ্ছে না, তখন হ্যাঁ, এই মানুষের যে জানা আপনাকে যেটা আমরা মূল বলতে চাইছি সেটা হচ্ছে যে একজনকে যে লোকটা ধর্ষণ করলো, যে লোকটা ধর্ষণ করার পরে সে তাকে বিয়ে করবে না বলে এলাকা আউট হয়ে গেল, এবং তারপরে সে ধরা পড়ার পরে জেল যাত্রা হলো, জেল যাত্রার পরে তারপরে সেই মেয়েটাকেই সেই ধর্ষকের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেখুন, এটা এখানে একটা সম্পর্কে আপনি গভীর কি বলবেন? ষড়যন্ত্র আছে, এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। এখানে আইন ব্যবসায়ীদের মধ্যে কিছু আইন ব্যবসায়ীর একটা গভীর ষড়যন্ত্র আছে। তারা এই সমস্ত মানুষদেরকে ভুল বোঝায়, এই ব্যবসার সূত্রে তারা ভুল বোঝায়, সেখানে তাদের পার্সোনাল ইন্টারেস্ট থাকে, টাকা পয়সার বিষয় থাকে। তারা ভুল বুঝিয়ে এদের ব্রেন ওয়াশ করিয়ে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে। এমনকি তাদের এইসব ভয়ও দেখানো হয় যে তুমি যে এরকম ওকে জেল খাটাচ্ছ, সে যখন জেল থেকে বেরোবে জানো তোমার কি ক্ষতি করে দেবে, জানো তোমার বাবা মাকে জেলে ভরিয়ে দেবে। এইসব আইনের মিথ্যে ব্যাখ্যা করে ভয় দেখিয়ে তাদেরকে কেসটা উইথড্র করানো হয়। এখানে টাকার একটা বিরাট ব্যাপার থাকে, তাই জন্য এইসব মানুষরা ফাঁদে পড়ে যায়। আমি সেই সব মেয়েদের বলবো, তোমরা যারা ফাইট করছো, যদি এমন কিছু ঘটনা ঘটে যায়, দাম্পত্য জীবন একসঙ্গে কাটানো এগুলো কম্প্রোমাইজের বিষয়, এবং এগুলো প্রচন্ড ভালোবাসার বিষয়। যেখানে ভালোবাসা নেই সেখানে জেল থেকে বার করার জন্য সে একটা অভিনয় করলো আর বিয়ে করে নেব, এমনকি কোর্টে বসে বিয়ে হচ্ছে, যাকে বাড়িতে পাঠানো হচ্ছে না, কারণ বাড়িতে পাঠালেই জানে যে শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ বলবে যে না তুই কেস টেস তুলবি না, বিয়ে তো করবিই না। এইসব যাতে বোঝাতে না পারে তার জন্য ব্রেন ওয়াশ করে
কোর্টের মধ্যে এইসব ব্যবস্থা করা হয়েছে। আসলে আগামী দিনে যেটা দেখা যাবে, অনেক ঘটনা এরকম দেখেছি, সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে দেখা যাবে সেই মেয়েটিকে বিয়ে করে নিয়ে যাওয়া হলো, তাকে প্রচন্ড নির্যাতন করে ফেলা হলো এবং মেরে ফেলা হলো, অথচ সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেবে 2 দিন পরে। এই মেয়েটির খবর আমরা আর 1 বছর পরে পাবো না, 2 বছর পরেও পাবো না। এমন কোনো মেয়ে দেখা যায়নি যারা এইভাবে বিয়ে করেছে এবং সুখে শান্তিতে 30 বছর কাটিয়েছে, তার একটা উদাহরণ শুধু আমার সামনে দেওয়া হোক, তাহলে আমি মেনে নেব বিষয়টা। এখানে বলবো, এই সমস্ত উকিলদের যাদের পাল্লাই পড়েছেন, যারা এই সমস্ত ভুল বোঝাচ্ছে, প্রচুর উকিল আছে, তাদের জায়গা থেকে বেরিয়ে আসুন, ভালো লোকের জায়গায় যান, আপনাকে অবশ্যই বিচার দেবে। সে একমাত্র জেল থেকে বেরোনোটাই তার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের জন্য উকিলদের সঙ্গে সবকিছু ব্যবস্থা করে ভুল বুঝিয়ে এই জিনিসটা করা হয়েছে, যাতে সে তাহলে জেলে এটার